নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা দেশ জুড়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেই প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার পেছনে আসল কারণ কি। ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এতে 2026-এ তৃণমূল কংগ্রেসের নির্বাচনের প্রতিনিধি কে হবে, কি স্ট্র্যাটেজি হবে, সেই সমস্ত কিছু রয়েছে। আদৌ কি সত্যি? আর তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন বাংলার বুকে মানুষের মধ্যে এসে গেছে, সেটা হচ্ছে ইডি কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফাইলগুলো তুলতে দিলেন, বা কেনই বা ছিনতাই করতে দিলেন? এর পেছনে কি আছে কোনো সেটিং? সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে এমনই একটি কাণ্ড ঘটে গেছে, যে কাণ্ড দেখে কিন্তু গোটা দেশ অবাক হয়ে গেছে, গোটা বিশ্ব ভাবছে এটাও কি সম্ভব। কোনো একটা তদন্তকারী সংস্থা কোনো জায়গায় তদন্ত করতে গেছে, সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ছিনিয়ে নিচ্ছেন ফাইল। অদ্ভুত কাণ্ড, অদ্ভুত কাণ্ড দেখে অনেকেই হতবাক। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন, মানে 8 তারিখের ঘটনার পরে, 8ই জানুয়ারির পরে 9ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় হেঁটে দিলেন, মিছিল করে দিলেন, এবং কায়দা করে তাদের দলের যারা লিগাল সেলে আছেন তারা বেশ কিছু জায়গায় এমন তৈরি করলেন যেখানে হাইকোর্টে এই মামলা শুনানি পিছিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে ভাষণ দিতে দিতে বললেন যে এই যে হামলাটা হয়েছিল, ইডি হামলা করেছিল, ইডির হাত থেকে তিনি ছিনিয়ে নিয়ে এসছেন। তিনি ফাইল বের করে এবং ইলেকট্রনিক্স ডিভাইস বের করে জনগণের কাছে বোঝানোর চেষ্টা করলেন, গোটা দেশকে বোঝানোর চেষ্টা করলেন যে এইভাবে বিজেপি তাদের স্ট্র্যাটেজিকে লিক করছিল। কারণ আইপ্যাক মানেই তৃণমূল, তৃণমূল মানেই এখন আইপ্যাক। তাই সেখান থেকে তাদের দপ্তর থেকে প্রতীক জৈনের বাড়ি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে এসছেন তিনি। আদৌ কি এটা সত্যি, নাকি এর পেছনে রয়েছে আসলে কোনো অন্য রহস্য? এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি আপনাদের অতীত এবং বর্তমান এই দুটোকে নিয়ে পর্যালোচনা করছি, এর মধ্যে থেকে উঠে আসবে আসল সত্যি কি। সমস্ত দায়িত্ব আমি আপনাদের ঘাড়ে ছেড়ে দিচ্ছি, মানে আপনারা বিচার করবেন ওই ফাইলে কি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী হচ্ছে ওই ফাইলের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের ভোটের স্ট্র্যাটেজি, কারা কারা নির্বাচনে প্রার্থী হবেন, কারা হবেন না। কিন্তু এখানেই একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন পোর্টালে বিভিন্ন ছবি বেরিয়েছে। সেই ছবির মধ্যে থেকে একটা ছবি বের করে তরুণ জ্যোতি তিওয়ারি, অর্থাৎ বিজেপির যিনি একজন রাজনৈতিক নেতা এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন দুধে উকিল বা আইনজীবী, তিনি কিন্তু একটা ছবি দেখে সেটাকে পোস্ট করেছেন, এবং সেই পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে উল্লেখ করা আছে যে এখানে যে ফাইলগুলো উদ্ধার করা আছে তার মধ্যে লেখা আছে ফেব্রুয়ারি 2022। প্রশ্নটা এখান থেকে উঠছে যে ফেব্রুয়ারি 2022-এর ফাইলের মধ্যে কি 2026-এ কারা কারা দাঁড়াবে সেগুলো লুকিয়ে আছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু কাগজপত্র তুলে নিলেন? এটা প্রশ্ন উঠছে। কারণ তরুণ জ্যোতি তিওয়ারি যে পোস্ট করেছেন এবং যে লেখা লিখেছেন এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি পরিষ্কার করে বলছে যে 2022 লেখা এই ফাইলটা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এলেন গাড়িতে করে। এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং তখনই আসছে অতীতের কিছু ঘটনা। আপনারা জানেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে 3রা ফেব্রুয়ারি এমনই একটা কাণ্ড ঘটিয়েছিলেন। আপনাদের অনেকের মনে আছে, অনেকের মনে নেই। আমি একদম আপনাদের গুগল সার্চ করে দেখে নেবেন আমি কোথাও মিথ্যে বলছি কিনা। 2019 সালে 3রা ফেব্রুয়ারি রাত্রি 7টার সময় শেক্সপিয়ার সরণি থানা থেকে 8 কিলোমিটার দূরে তদানীন্তন পুলিশ কমিশনার, মানে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড করতে গিয়েছিল। মানে সিবিআই তার বাড়িতে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কারণ হচ্ছে সে সময় ছিল ভয়ঙ্কর এক স্ক্যাম, যেটা হচ্ছে পঞ্জি স্ক্যাম বা চিট ফান্ড কাণ্ড। আপনারা জানেন সে সময় কত মানুষ আত্মহত্যা করেছে যারা এজেন্ট ছিল, এবং কত মানুষের সর্বশান্ত হয়ে গেছে টাকা পয়সা। সে সময় সিবিআই যখন তদন্ত করতে গিয়েছিল তখন কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল, সিবিআইকে আটকে দেওয়া হয়েছিল, রাজীব কুমারের বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরে 7টার সময় গিয়েছিলেন সিবিআই অফিসাররা রাজীব কুমারের বাড়িতে, এবং সে সময় পুলিশরা তাদের ঘিরে নিয়েছিল এবং তাদের ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরেই 7:30টার মধ্যে পৌঁছে যান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে শুরু হয় এক অন্য চিত্র। এবং সেখান থেকে তারা মেট্রো চ্যানেলে চলে যান, এবং সেখানে হয় ধর্ণা। যে ধর্ণায় আমরা রাজীব কুমারকেও পাশে বসে থাকতে দেখেছি, সেই ছবি আজও ভাইরাল, দেখতে পাচ্ছেন আপনারা। এই ধর্ণার ছবি বুঝিয়ে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু তড়িঘড়ি করে এসেছিলেন। মনে রাখবেন
এই পঞ্জি স্কিমে অর্থাৎ এই সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে, এই কাণ্ডে যখন মদন মিত্রকে অ্যারেস্ট করা হয়, মদন মিত্র চিৎকার করেছিলেন। যখন কুণাল ঘোষকে আটকানো হয়েছিল, কুণাল ঘোষ চিৎকার করেছিলেন। কিন্তু একবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তৃণমূল নেতা বা মন্ত্রীর জন্য রাস্তায় নামেননি বা প্রতিবাদ করেননি বা এইভাবে সিবিআইকে আটকানোর চেষ্টা করেননি। করেছেন কি? মদন মিত্র মানে যিনি কথায় কথায় বিজেপিকে গালাগালি দেন এবং ইউটিউবারদের উদ্দেশ্যে খারাপ কথা বলেন, আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনার সময় কি এই মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছেন? উল্টে দেখা গেছে পরিবহন মন্ত্রীর পদটা চলে গেছে। একদম ফিরে আসুন রিসেন্ট ঘটনাতে আপনারা দেখবেন কয়লা কাণ্ড থেকে শুরু করে সব কাণ্ড, যে কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অনেক বড় বড় ডায়লগ মেরেছেন, কিন্তু একবারও যখন অনুব্রত মণ্ডলকে মানে প্রাণের চেয়ে প্রিয় কেসটাকে যখন অ্যারেস্ট করলো সিবিআই নিয়ে গেল, তখন রাস্তায় নেমে এভাবে প্রতিবাদে মিছিল নেমেছিল কি? উত্তর হচ্ছে না। না মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে আটকাতে রাস্তায় নেমেছিলেন, না পার্থ চ্যাটার্জির বেলাও নেমেছিলেন, অর্থাৎ কারোর বেলা তিনি নামেননি, কিন্তু এক্ষেত্রে নামলেন। অদ্ভুত সিমিলারিটি আপনি ভাবুন। সেদিন ছিল চিটফান্ড স্ক্যাম, আজকে হচ্ছে কোল স্ক্যাম। চিটফান্ড স্ক্যামের ওই যে ডায়েরি পাওয়া যেত বা রাজীব কুমারের বাড়িতে গেলে যা তদন্ত করে বের করে আনতেন, সেই এভিডেন্স থাকলে কি এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খারাপ কিছু হতো? কারণ সে সময় কুণাল ঘোষ চিৎকার করে বলেছেন যে সবচেয়ে বেশি সারদা কাণ্ডে যদি কেউ সুবিধা নিয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আর সে সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম চলে গেলেন রাজীব কুমারের বাড়ির সামনে এবং সেখানে গিয়ে তিনি ধর্ণা দিয়ে দিলেন এবং সিবিআই এর উদ্দেশ্যে এবং কেন্দ্র বাহিনীর উদ্দেশ্যে, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কটূক্তি করা শুরু করলেন যে এইভাবে বিজেপি তাদের দমানোর চেষ্টা করছে। সত্যিই কি তাই ছিল? সেদিনও ছিল এই চিটফান্ড স্ক্যামকে ঢাকা দেওয়ার চেষ্টা বলেই আজও বিরোধীরা বলে। আর আজ কয়লা স্ক্যাম অর্থাৎ কোল স্ক্যাম নিয়ে যখন চারিদিকে যখন ইডি যাচ্ছে, সে সময় ইডি যখন গিয়ে তার ওই প্রতীক জৈনের বাড়িতে গেল, তার কারণ হচ্ছে প্রতীক জৈন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের হয়ে গোয়ায় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় প্রতীক জৈন দায়িত্বে ছিল এবং প্রতীক জৈনের কাছে হাওয়ালার মারফত বা আইপ্যাকের কাছে হাওয়ালার মারফত টাকা আসছে বলে কিন্তু অভিযোগ। এবং যে অভিযোগের ফলে আমরা হয়তো দেখলাম যে ফেব্রুয়ারি 2022-এর ফাইল যেটা তরুণ জ্যোতি তিওয়ারি উল্লেখ করেছেন, সেই ফাইলও কিন্তু ফেব্রুয়ারি 2022 বলছে। অর্থাৎ যে সময় আমরা ভাবছি যে গোয়া নির্বাচন হচ্ছে, সে সময় কি টাকা পয়সা ঢুকেছিল, সেই সমস্ত কিছু কি রয়ে গেছে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় লাফালেন, যে কায়দায় চলে গেলেন, যে কায়দায় একটা তদন্তকারী সংস্থার হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন, এটা কিন্তু বোঝায় এটা কখন হয় যখন এমন কোনো কাগজপত্র থাকে যাতে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তখন কেউ যদি এটা করে মানা যায়। কিন্তু এক্ষেত্রে কাকে বাঁচাতে চাইলেন? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে কি এখানেও কোনো স্ক্যামে এই ব্যানার্জি পরিবার বা তাদের আশেপাশে কোনো বড় বড় নেতা মন্ত্রীর নাম জড়িয়ে আছে? তাই কি তিনি লাফিয়ে নামলেন? কারণ সারদা কাণ্ডের বেলা রাজীব কুমারের বাড়িতে একই কায়দায় তিনি চলে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে ফাইল ছেনানোর কোনো ব্যাপার হয়নি। সেক্ষেত্রে সিবিআই যেহেতু ঢুকতেই পারেনি, তাই ধর্নায় বসে কার্যত চাপ সৃষ্টি করেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে বা ইডির রেড করা জায়গা থেকে ফাইল ছিনতাই করে বুঝিয়ে দিলেন যে তিনি আবারও কোনো কিছু ঢাকা দিতে চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এই ফাইলে কখনোই এই 2026-এর নির্বাচন সংক্রান্ত তথ্যই শুধু থাকবে, এটা হতে পারে না। ওই রাশি ফাইলের মধ্যে শুধু ওটাই কি থাকবে, নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে ছিল যেটাকে কার্যত ঘুরিয়ে দেওয়া হলো? এই রাজ্যে যখন অভয়াকাণ্ড হয় তখনও কিন্তু দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল, পাঁচিল ভাঙা হয়েছিল বলে বিরাট বড় অভিযোগ, এভিডেন্সকে ট্যাম্পার করা হয়েছিল বা এভিডেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলে কিন্তু অভিযোগ উঠেছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি অভয়াকাণ্ড কিছুদিন আগেই কিন্তু ঘটে গেছে। তো সেই কাণ্ডেও কিন্তু একইভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল। আমার মনে হয় এবারও কি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হলো? আমার মনে হচ্ছে, কারণ চারিদিকে যা আওয়াজ উঠছে তাতে পরিষ্কার হচ্ছে শুধুমাত্র ওই নির্বাচন সংক্রান্ত কাগজপত্র বা কে প্রার্থী হবে এই তালিকায় যদি থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত চট করে নামতেন না। এবার দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে ইডি কেন একদম বাচ্চা ছেলের মতো কাগজ তুলে দিল। বিজেপির এক এমএলএ তিনিও পর্যন্ত বলেছেন যে কেন এটা করলো, কেন এটা হলো, কি জন্য হলো। অর্থাৎ এটা খেলা হলো না, এখানে খেলোয়াড় সুলভ মনোভাব হলো না, এটা খেলা হলো না, কাড়াকাড়ি হতো, টানাটানি হতো। আসলে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেটা কেউ কল্পনা করতে পারেননি বা পারবেও না। আপনারা জানেন অতীত অভিজ্ঞতা যেটা ছিল সেটা হচ্ছে ইডি বা সিবিআই রেড করলে শেখ শাহজাহানের ব্যাপারটা আমরা দেখেছিলাম যে কিভাবে সেখানে বাধা দিয়েছিল সাধারণ মানুষ। এই জিনিসটা কিন্তু ইডি অফিসাররা বা সিবিআই অফিসাররা জানেন যেটা হতে পারে, তাই তারা সেভাবে সিআরপিএফকে নিয়ে গেছিলেন। কিন্তু
কেউই হুনাক করে কল্পনা করতে পারে না যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেখানে রেডের মধ্যে ঢুকে যাবে এবং কাগজপত্র ছিনিয়ে নেবে। এটা যে কোনো মানুষকে হতভম্ব করে দেয় যে আমরা কি করব। একটা সাংবিধানিক সংকটের জায়গা চলে যায় যে সামনে দাঁড়িয়ে আছেন একজন মুখ্যমন্ত্রী যিনি কাগজপত্র ছিনিয়ে নিচ্ছেন, তার ক্ষেত্রে কি করব। স্বাভাবিকভাবে হতচকিত হয়ে গেছেন ইডি অফিসাররা, তারা কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, কারণ তাদের যোগাযোগ থাকে দিল্লির ইডি দপ্তরের সঙ্গে এবং তারাও নিশ্চয়ই স্টান্ট হয়ে গেছেন যে এটা কি কেস। এই কেসের সামনে কিন্তু কোনোদিন ইডি বা সিবিআই পড়েনি। ইডি বা সিবিআই কেন, কোনো রাজ্যে এরকম কাণ্ড দেখা যায় না। আমরা দেখেছি ইডি যখন রেড করেছিল অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি যখন করেছে বা অন্যান্য মুখ্যমন্ত্রী বাড়ি যখন হয়েছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রীরা পর্যন্ত এরকমভাবে বাধা দান করেনি বা কোথাও কোনো জায়গায় ইডি যখন রেড করেছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্যের প্রশাসনিক দপ্তরের কোনো মাথা কখনো সেখানে গিয়ে বাধা দেয়নি, কখনো কাগজপত্র কেড়ে নেয়নি। তাই এই ঘটনা কিন্তু ইডিকে থমকে দিয়েছিল, আর থমকে দেওয়ার সুযোগ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকা লোকজন ওই কাগজপত্র নিয়ে চলে এসছে। বলা হচ্ছে পুলিশরা ছিল কি কারা ছিল এটা তো ইডি বলবে এবং এটা আদালতে প্রমাণ হবে। মনে রাখবেন এই ঘটনার পরে ইডি যখন আদালতে গেছে, সেই আদালতে কেসটাকে যাতে ডিলে হয় সেই চেষ্টাও হয়েছে, যেটা অভিযোগ। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা মনে রাখবেন, সুপ্রিম কোর্টে অলরেডি এই রাজ্যের রাজ্য সরকার ক্যাভিয়েট করে রেখে দিয়েছে, অর্থাৎ যাতে কোনো কিছু হলে তারা জানতে পারে। অবশ্যই এটা করা উচিত, কারণ আইনগতভাবে করা উচিত। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজটা করলেন, সেই কাজটা যদি আপনি বা আমি করি তাহলে আমাদের ক্ষেত্রে আইন কি অন্যরকম হতো? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি আইন আদালত পাল্টে যাবে? কারণ একজন যিনি সরকারি কাজে হস্তক্ষেপ করেছেন, ইডির কাজে হস্তক্ষেপ করেছেন এবং ফাইল পত্র মানে প্রমাণ সব নিয়ে বেরিয়ে এসছেন এবং সবার সামনে প্রকাশ্যে মাইক্রোফোনের সামনে ক্যামেরার সামনে বলছেন হ্যাঁ আমি নিয়ে এসেছি, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা হবে না? তাহলে তো জনগণ বলবে যে এই কোন সংবিধানে কোন আইন, যেখানে একজন মুখ্যমন্ত্রী সব পারে, একজন সাধারণ লোক সেই কাজটা করলে তার জেল জরিমানা হয়ে যায়। এই প্রশ্ন ওঠে, তাকে হলে সাধারণ মানুষ হলে অ্যারেস্ট করা হতো। আর এই প্রশ্ন গোটা বাংলার কাছে আছে। আপনারা কি বারবার একই জিনিস দেখবেন? 2013 সালে দেখেছেন কিভাবে সারদা কাণ্ডের কাগজপত্র মানে চিটফান্ডের কাগজপত্র সেই তদন্ত করতে গিয়ে, বা রোজ ভ্যালি এই চিটফান্ড যেগুলো হয়েছিল সেই কাণ্ডে তদন্ত করতে গিয়ে রাজীব কুমার বাড়িতে যখন গিয়েছিলেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ মহল কাজে লেগে সিবিআইকে আটকে দিয়েছিল। সেই ডায়েরি তারপরে সিবিআই পেয়েছে কি পায়নি এটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এবং এখন কোল স্ক্যাম মানে কয়লা কেলেঙ্কারি নিয়ে যখন ইডি চারিদিকে হানা দিচ্ছে, যখন তাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য আছে, যে তথ্যের বলে তারা গেছিল প্রতীক জৈনের কাছে, যার কাছে হাওয়ালার মারফত টাকা গেছে বা যে সংস্থার কাছে হাওয়ালা মারফত টাকা গেছে বলে গেছিল, সেই সংস্থার যখন রেড করছে তখনও মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন। এই দুটো ঘটনাকে পর রাখলে বেরিয়ে আসে উত্তর যে আপনাদের এবার ভাবতে হবে। একবার আমরা ঠকেছি 2013-এ, অর্থাৎ 2011 এসে 2013-এর মধ্যে দেখেছি কিভাবে দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। আর 2026-এ দাঁড়িয়ে কি আমরা একই জিনিস দেখব? 2026-এর নির্বাচন সামনে আছে। কথায় আছে বাঙালি স্মৃতিশক্তি দুর্বল, তাই আত্মবিস্মৃত বাঙালি জাতি ভুলে যায়। আজ কি আপনি ভুলে যাবেন? কারণ 2026-এর নির্বাচন আর দেখতে দেখতে কদিন পরে এসে যাবে। এরপর কি অন্যান্য স্ক্যাম হলে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজপত্র কেড়ে নেবেন? মনে রাখবেন, আগামী দিনে যদি কোনো বিপদ হয়, কারোর বাড়িতে তৃণমূল আক্রমণ করলো, তাকে বাঁচানোর জন্য কিন্তু এইরকমই কোনো নেতা বা মন্ত্রী এসে যাবে। সেই দিন কি আপনি চাইছেন? প্রশ্নটা আপনাদের সকলের কাছে রইল। এবং আপনারা জানেন আপনারা কি ভাবছেন, ফাইলে কি ছিল? এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এখনকার মতো আসি, আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। নমস্কার বন্ধু বান্ধব, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।